নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতো আমরা কিন্তু আজকে 8 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে অলরেডি আমরা 7টা ক্লাস তোমাদের করে দিয়েছি, যেটা তোমাদের আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল এবং এসআই সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। এবং এগুলো যে কোশ্চেনের সিরিজটা তোমাদের চলছে, এগুলো হচ্ছে সবথেকে বেশি যে কোশ্চেনগুলো রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা এই সিরিজে আলোচনা করছি। এই সিরিজটা কিন্তু তোমাদের চলতে থাকবে পরীক্ষার আগে পর্যন্ত। অবশ্যই তোমরা কিন্তু এটাকে অবশ্যই সাপোর্ট করবে। তোমাদের যত বেশি সাপোর্ট, লাইক, শেয়ার হবে তত বেশি তোমাদের এই ক্লাসগুলো আসতে থাকবে, ঠিক আছে? তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। এছাড়া এগুলো কিন্তু তোমাদের এখানে তোমরা একটা ক্লাস দেখতে পাচ্ছ, কে কোন খেলার সাথে যুক্ত। এই ক্লাসের যে 2025-এর যে ইম্পর্টেন্ট টপিক, কারণ এগুলো ট্রেন্ডিং টপিক, এখান থেকে পরীক্ষায় অবশ্যই তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে। আর এটা কিন্তু গতকালই তোমাদের কিন্তু ক্লাসের মাধ্যমে আমরা এটা করিয়ে দিয়েছি। এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই দেখে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় 100% আসবে। আর এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু আমরা শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। যদি আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এখনই করে দাও, ঠিক আছে? আশা করছি সকলে ভালো লাগবে। শেয়ার কিন্তু তোমাদের সকলকে অবশ্যই করতে হবে। কমেন্ট সেকশনে কমেন্ট করবে যেগুলো তোমরা হোমওয়ার্কে যে কোশ্চেনগুলো আমরা রাখবো তোমাদের জন্য, সেই কোশ্চেনটা। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো এখনই করে নাও, আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আজকের আমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা শুরু হচ্ছে এখান থেকে, উইলিয়াম হকিংস কার আমলে ভারত এসেছিলেন? আমরা ভারতের ইতিহাস থেকে কিছু ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ তোমাদের সাহিত্যিক তাদের নাম পাই, যারা কিন্তু বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে এসেছিলেন, তাই না? তো এখান থেকে কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়, ইমন বতুতা কার সময় এসেছিলেন, মেগাস্তিনিস কার সময় এসেছিলেন, ঠিক আছে? এই সমস্ত কিছু আমরা একটু আলোচনা করে নেবো ছোট্ট করে। উইলিয়াম হকিংস কার সময় ভারত এসেছিলেন? অপশানগুলো আছে, ভালো করে দেখে নাও। সরি। উইলিয়াম হকিংস ইনি কিন্তু ভারতে এসেছিলেন জাহাঙ্গীরের রাজত্বকালে। অপশান আছে, অপশান নাম্বার 3 রাইট অ্যান্সার হবে। জাহাঙ্গীরের রাজত্বকালে তিনি কিন্তু ভারতে এসেছিলেন। এবার আমরা কয়েকটা জিনিস দেখব, যেমন টমাস রো ইনি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো ইনি কিন্তু এই জাহাঙ্গীরের সময়কালে তিনি কিন্তু ভারতে এসেছিলেন, টমাস রো। আবার হকিংসও এসেছিলেন, ঠিক আছে? এছাড়া পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে ইবন বতুতা কার সময় ভারতে আসছে? কার সময় ভারতে আসে ইমন বতুতা? ইনি এসেছিলেন কিন্তু কার? মোহাম্মদ বিন তুগলকের সময়কালে, তুগলক বংশের, ঠিক আছে? দিল্লি সুলতানের যে যে তুগলক বংশ, যেটা কিন্তু তিনি শাসন করেছিলেন 1333 থেকে 47-এর মধ্যে। তো মোহাম্মদ বিন তুগলক, যাকে ভারতে পাগলা রাজা বলা হয় আর কি, তো তার রাজত্বকালে কিন্তু ইবন বতুতা ভারতে এসেছিল। আর ইবন বতুতার যে লেখা বই, সেটা কিন্তু কিতাবুল রাহেলা বা সফরনামা, পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। পরবর্তী আমরা যদি দেখি, কাকে পাই? মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আসছে? মেগাস্তিনিস কিন্তু ভারতে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। আর তার লেখা বইয়ের নাম কি, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু ইন্ডিকা হচ্ছে মেগাস্তিনিসের লেখা, ঠিক আছে? পরবর্তী আমরা দেখব যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কে এসেছিল? ফাহিয়ান। এটা তো আমি বলেই দিলাম, ঠিক আছে? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিল কে? ফাহিয়ান, ঠিক আছে? এবং পরীক্ষা এখান থেকে আরেকটা জিজ্ঞাসা করা হয় যে ফাহিয়ানের লেখা বইটা কি, সেটা কিন্তু আমরা জানি কি, যে ফাহিয়ানের লেখা ফোকোকি, যেটা আছে হিউয়েনসাংয়ের হচ্ছে সিইউকি, তাই তো? আর হিউয়েনসাং কার সময় ভারতে আসছে? হিউয়েনসাং ভারতে এসেছিল হর্ষবর্ধনের রাজত্বকালে। কি বললাম? হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েনসাং ভারতে এসেছিল। চলো পরবর্তী কোশ্চেনগুলো আমরা দেখি। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর এই ক্লাসগুলো তোমাদের আপকামিং রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে এসএসসির সমস্ত এক্সাম এবং আমাদের রাজ্যের স্টেট গভর্নমেন্টের তোমরা যে কোনো এক্সাম দাও, ডব্লিউবিসিএস দাও, মিসলিনিয়াস দাও, ক্লার্কশিপ দাও, তোমাদের সামনে তোমাদের কেপি, কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই দাও, যাই দাও না কেন, তোমাদের সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। এই সিরিজটাই তোমাদের গুরুত্বপূর্ণ। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, এটা রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? তো অপশান আছে আমাদের কাছে, কি কি অপশানগুলো দেখে নাও। তো রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক অবশ্যই কিন্তু কলহন, সরি। তো কলহনের লেখা কিন্তু রাজতরঙ্গিনী, সেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাসের কথা কিন্তু জানতে পারি, ঠিক আছে? পরবর্তী আমরা প্রশ্ন দেখব, তার আগে তোমরা একটু দেখে রাখবে হর্ষবর্ধনের সভাকবি ছিল বানভট্ট, ঠিক আছে? বানভট্টরা। আচ্ছা, সিভিল সার্ভিসের সূচনা করছে কে? অপশানগুলো ভালো করে দেখে নাও। অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে কি, পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় এটা। তো সিভিল সার্ভিসের সূচনা করেছিলেন লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? লর্ড কর্নওয়ালিস কিন্তু ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে তাকে। এছাড়া অন্যান্য যে সমস্ত অপশানগুলো আছে সেগুলো একটু দেখে রাখতে হবে আমাদের। যেমন লর্ড রিপনের সময় আমাদের কি হয়েছিল, এখানে কিন্তু লর্ড রিপনের সময় কিন্তু হয়েছিল যে তিনি কিন্তু যে লর্ড রিপনের সময় কিন্তু যে 1882 সালে তখন কি হয়েছিল, একটা রেজলিউশন ঘোষণা করেছিলেন তিনি। এর মাধ্যমে এই যে ফ্যাক্টরি আইন, তার আগের বছরে 1881 হবে, ঠিক আছে? 1881-তে কিন্তু তিনি ফ্যাক্টরি আইন কিন্তু চালু করেছিলেন।
পরীক্ষা জিজ্ঞাসা করা হয় এটা, তাই তো। ফ্যাক্টরি আইন চালু করেছিলেন এবং লর্ড রিপন 1882 সালে উইলিয়াম হান্টারকে চেয়ারম্যান করেছিলেন কোথায়, এটা ভারতের শিক্ষা কমিশন দিয়ে তিনি গঠন করেছিলেন, ঠিক আছে। যদিও এগুলো এখন দরকার নেই। পরবর্তী আমাদের অপশান আছে, অপশান নাম্বার বি, মানে তোমাদের 2, কার্জন। কার্জন কি করেছিল? কার্জনের সময় কিন্তু হয়েছিল 1905 সালে যে বঙ্গভঙ্গ, তাই তো, লর্ড কার্জনের সময় হয়েছিল। আর এটা রদ হচ্ছে কবে? 1911-তে, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের যে ভারতের জাতীয় কংগ্রেস, এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1885 সালে। কোথায়? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, তাই তো। তো এখানে এটা যখন গঠন করা হচ্ছে সেই সময় কিন্তু জিজ্ঞাসা করা হয় যে সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন। অপশান নাম্বার রাইট অ্যান্সার হবে এটা, যে লর্ড ডাফরিন কিন্তু সেই সময় গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয়। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থান করছে? তো অপশানগুলো আছে, তোমরা ভালো করে দেখো। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। ফতেপুর সিক্রি কিন্তু উত্তরপ্রদেশে অবস্থান করছে। বারবার কাশি হচ্ছে, সে যাই হোক। আচ্ছা, উত্তরপ্রদেশের কিন্তু এটা আগ্রায় অবস্থান করছে ফতেপুর সিক্রিটা, ঠিক আছে। আর এটা এটা কিন্তু কে তৈরি করছে? এটা কিন্তু তৈরি করেছিল কিন্তু আকবর, সম্রাট আকবর, ঠিক আছে। তো মুঘল সম্রাট আকবর কিন্তু তৈরি করেছিল ফতেপুর সিক্রি। তিনি কি ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন? না, এই ফতেপুর সিক্রি তিনি তৈরি করেছিলেন এবং এই ফতেপুর সিক্রিতে পঞ্চমহল তৈরি করেছিলেন এই আকবর, ঠিক আছে। 5টা স্তরের একটা প্রাসাদ তৈরি করেছিলেন, ঠিক আছে। আর এখানে এটাও দেখে রাখবে যে তিনি কেন তৈরি করেছিলেন এটা কিন্তু তিনি গুজরাট জয়ের পরই কিন্তু, মানে এটা না, গুজরাট জয়ের পর, যেটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা যে গুজরাট ভিক্টরির পর আকবর কোনটা তৈরি করেছেন ভারতে, অপশান কিন্তু এরকমও দিয়ে থাকে। সেটা কিন্তু করেছিলেন, সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে বুলন্দ দরওয়াজা, যেটা হচ্ছে ফতেপুর সিক্রিতে যে মূল দরজাটা ফতেপুর সিক্রি তো তৈরি করলেন, আর এখানকার যে মূল দরজা সেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। আর এটা এতই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই ফতেপুর সিক্রিতে এটা কিন্তু সব থেকে মানে মুঘলদের রাজবংশের আকবর কিন্তু এটা তৈরি করছে মূল দরজা এটা। আর এটা হচ্ছে বিশ্বের উচ্চতম প্রবেশদ্বার, ঠিক আছে। এই জন্য এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আর এটা কোথায় অবস্থান করছে? এই ফতেপুর সিক্রিতে অবস্থান করছে বুলন্দ দরওয়াজা। আর এটা পঞ্চমহলও তৈরি করেছিলেন কে? আকবর। আর এটা কিন্তু উত্তরপ্রদেশেই অবস্থান করছে, ঠিক আছে। এছাড়া কিন্তু সম্রাট আকবর আরেকটা জিনিস তৈরি করেছিলেন, যেটা কিন্তু, আচ্ছা ঠিক আছে, সেসব এখন তোমাদের লাগবে না, ওগুলো একটু দেখে রাখবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ভারতের বর্তমান ভারত, ঠিক আছে, বর্তমান ভারত এবং পরিব্রাজক, এটা কমা হবে একটা, ঠিক আছে। তো বর্তমান ভারত এবং পরিব্রাজক এই গ্রন্থের রচয়িতাকে অবশ্যই কিন্তু আমরা জানি যে স্বামী বিবেকানন্দ, তার লেখা হচ্ছে বর্তমান ভারত এবং পরিব্রাজক। এবং গত তোমাদের 12ই জানুয়ারি যে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আমরা কি পালন করে থাকি, যেটা হচ্ছে ন্যাশনাল ইউথ ডে, তাই তো। জাতীয় যুব দিবস কিন্তু আমরা পালন করে থাকি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, এখানে অপশানগুলো একটু দেখে নাও, যে কালিদাসের লেখা যে সমস্ত গ্রন্থগুলো, এগুলো জিজ্ঞাসা করা হয়, যেমন অভিজ্ঞান শকুন্তলম, মালগী পাগ্নি মিত্রম, রঘুবংশম, ঠিক আছে। তো এই সমস্ত নাটকগুলো কিন্তু কালিদাসের লেখা। এছাড়া তুলসীদাস কি লিখেছে? রামচরিত মানস গ্রন্থের রচয়িতা হচ্ছে তুলসীদাস, আর রামচরিত মানস হচ্ছে তুলসীদাস, আর রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। এই দুটোই পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, বলে দিলাম। পরবর্তী কোশ্চেন আমরা দেখব। তার আগে অবশ্যই বলে রাখি, জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার যারা এখনও পর্যন্ত নাওনি, এখনই তোমরা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করো না। আর বেশি দিন নেই, তোমাদের কিন্তু এটার দামটা বেড়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের সকলকে বলবো, এটা কিন্তু 80 টাকা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো তোমরা কিন্তু 51 টাকা এখন আছে, জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এবং এসএসসি জিডি যারা এক্সাম দিচ্ছে, তাদের কিন্তু তোমাদের 4 ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে, যেটা কিন্তু 50 টাকা দিয়ে 2024 সালের 53টা শিফট কিন্তু সলিউশন তোমরা বাংলা ভাষায় পেয়ে যাচ্ছ। তাড়াতাড়ি নিয়ে নাও, তোমাদের পরীক্ষার বেশি টাইম নেই, ঠিক আছে। এখান থেকে তোমরা বারবার কিন্তু রিভিশন দিতে পারবে। এটা তোমরা প্রয়োজনে কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও, ঠিক আছে। আর তোমাদের বারবার বলবো যে এটা নিতে, কারণ এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি রেলের যে কোনো এক্সাম যদি দিয়ে থাকো, গ্রুপ ডি হোক, আর তোমাদের আরপিএফ কনস্টেবল হোক, এসআই তো হয়ে গেল, ঠিক আছে, কনস্টেবল এক্সাম বাকি আছে, এবং যে গ্রুপ ডি আর তোমাদের আরআরবি যে গ্রুপ ডি, সেটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু নিলে তোমাদের কিন্তু সমস্ত এক্সামগুলো ক্র্যাক করতে পারবে। তার কারণ এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, আর প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের হুবহু 50% কভার আসবে একদম। আর বাদ বাকি 50% তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং আদার্স তোমাদের টপিকগুলো কভার করতে হবে। আর প্রিভিয়াস ইয়ার না কোশ্চেন করলে তোমরা অবশ্যই কিছুতেই তোমরা বুঝতে পারবে না যে কোন জায়গা থেকে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। ওই জন্যই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আর এখান থেকে তোমাদের আরপিএফ এসআই 2024ও বারবার পরীক্ষায় প্রশ্ন চলে এসছে। তোমাদের একবার দেখিয়ে দিই পিডিএফটা।
এখানে তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেখানে তোমাদের 157 পিডিএফের পেজ সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু দুটো পার্টে প্রোভাইড করা আছে, 300+ কিন্তু এখানে পেজ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের অনেকে বলছে যে 10 বছর 20 বছরের তোমাদের পিডিএফ দিচ্ছে, ঠিক আছে এনটিপিসি। সেই সমস্ত ফেক নিউজ থেকে বা ফেক চ্যানেল থেকে দূরে থাকবে, আগেই বলে দিই। তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র লাস্ট 1 বছরের দিচ্ছি, যেটা লাস্ট হয়েছে এক্সাম এনটিপিসি 2020-21। সেখানে 133টা শিফটে এক্সাম হয়েছিল, প্রতিটা শিফটে 40টা করে কোশ্চেন ছিল। তাহলে কতগুলো প্রশ্ন হয় তোমাদের মনে হয়? এটা গুণ করে দেখে নেবে, 5000+ তোমাদের সামথিং কোশ্চেন হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের শুধুমাত্র 1 বছরের কোশ্চেন পেপার এনটিপিসি। আর সবাই বলছে 20 বছর 10 বছরের আমরা দিচ্ছি, ঠিক আছে। তো তারা কিভাবে দিচ্ছে জানি না, তারা আবার কত দিচ্ছে? মাত্র 4000, 5000 এইরকম সামথিং দিচ্ছে। কি করে হয়? আমি তো 1 বছরে তোমাদের দিচ্ছি, আমি তার নতুন করে কোশ্চেন তৈরি করে দিচ্ছি না। এটা তো আগের বছরেরই কোশ্চেন পেপারটা আমি দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এখানে শিফট ওয়াইজ তোমাদের অ্যারেঞ্জ করা আছে, তোমরা চাইলে এটা ভেরিফাইও করে নিতে পারবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যারা এরকম বলছে তাদের থেকে অবশ্যই তোমরা দূরে থাকবে, নাহলে তোমাদের কেরিয়ার অবশ্যই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো দাম সব থেকে, মানে তোমাদের টাইমের দাম সব থেকে বেশি টাকার থেকেও, হ্যাঁ। তো এই জিনিসটা তোমরা অবশ্যই দেখে রাখবে। একটা অ্যাটেম্প মানে তোমাদের 1 বছরের ব্যাপার, তো অবশ্যই সেটা দেখে রাখবে। আর এখানে কিন্তু যারা বলছে তারা তো অবশ্যই ঠিক কাজ করছে না, সে যাই হোক। এখানে তোমরা যদি এই পিডিএফটা বাই করতে চাও, তবে তোমরা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবে, 99 পে করে তোমরা সম্পূর্ণ পিডিএফটা বাই করে নিতে পারবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের কিন্তু সেম এরকমই কিন্তু সাজানো আছে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমাদের 90% কমন এসেছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এছাড়া আমাদের এলপি, টেকনিশিয়ান, সমস্ত এক্সামই কমন এসেছে। তো অবশ্যই সেটা তোমরা দেখতে পারো, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা 51 টাকা দিয়ে নিতে পারবে, এবং এটা কিন্তু তোমরা 99 পে করে কিন্তু নিয়ে নিতে পারবে। আর যারা তোমাদের বলছে 20 বছর বা 10 বছরের পিডিএফ দিচ্ছি, তাদেরকে শুধু যদি তাদের থেকে নিতে ইচ্ছা হয় তা অবশ্যই তোমরা নিতে পারো, কোনো ব্যাপার না। তা তাদের থেকেও নেবে, কিন্তু তারা যখন বলবে যে 10 বছর বা 20 বছরের দিচ্ছি, তখন তোমাদের প্রশ্ন হবে এটাই যে এখানে কত হাজার কোশ্চেন আছে। আমরা 1 বছরে 5000 কোশ্চেন দিচ্ছি, তাহলে নিশ্চয়ই তাদের 10 বছরে মিনিমাম তোমাদের 20,000+ কোশ্চেন থাকার কথা, তাই না? 20,000 প্রশ্ন থাকার কথা, 10 থেকে মোটামুটি 15,000 কোশ্চেন থাকার কথা মিনিমাম। তো সেটা আছে কিনা দেখে নেবে, যদি থাকে তাহলে নিয়ে নেবে, ওকে। তো চলো আমরা আমাদের কোশ্চেনে আসি। আর অবশ্যই তোমাদের বলে রাখবো, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে এখনই। আর তার সাথে সাথে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে, কারণ এখানে টপিক ওয়াইজ ক্লাস হয়, এবং দুটোরই কিন্তু টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবে, হ্যাঁ। আর এই পিডিএফের কিন্তু সলিউশন কিন্তু তোমাদের ডেসক্রিপশনের বক্সে তোমাদের প্লে লিস্টটা চেক করে নিতে পারবে, কারণ আমরা কিন্তু এর কিন্তু অলরেডি তোমাদের 22টা শিফট নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, 22-23টা মতো, ঠিক আছে। তো ওটা তোমরা দেখে নেবে। ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, অবশ্যই ওখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। আর জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটা যদি বাই করতে চাও 51 টাকা আছে। আর 15ই তোমাদের জানুয়ারির পর থেকে এটা কিন্তু তোমাদের 81, তোমাদের এটা কত 50, তোমাদের 80 রুপিস হয়ে যাবে, ঠিক আছে। তো 80 টাকা হয়ে যাবে এটা। তো অবশ্যই সেটা দেখে নেবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কোনো কল করবে না, ঠিক আছে, বারবার কল করছে অনেক ছাত্রছাত্রী বারবার। তো কল কেউ করবে না, শুধুমাত্র মেসেজের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। ওখানে একজন আছে, সে তোমাদের গাইড করে দেবে। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, সাহিত্যে প্রথম ভারতীয় কে নোবেল পেয়েছিলেন? সাহিত্যে প্রথম ভারতীয়দের মধ্যে নোবেল পেয়েছিলেন শুধুমাত্র কে? একজন বাঙালি, যিনি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি গীতাঞ্জলিতে 1913-তে কিন্তু তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন। এটা শুধু আমাদের বাংলায় প্রথম না, ভারতেও প্রথম না, সম্পূর্ণ এশিয়ার মধ্যে কিন্তু প্রথম নোবেল পাচ্ছে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া ভারতে এখনও পর্যন্ত যে সমস্ত নামগুলো আমাদের গুরুত্বপূর্ণ যারা নোবেল পুরস্কার পেয়েছে, সেইগুলো একটু ছোট্ট করে বলে দিই, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে। যেগুলো হচ্ছে, প্রথমেই আমরা দেখব 1913 সালে, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পাচ্ছে গীতাঞ্জলিতে, ঠিক আছে, সাহিত্যে। সিবি রমন 1930-এ পাচ্ছে ফিজিক্সে, 1930-এ সিবি রমন ফিজিক্সে। এছাড়া সিবি রমন কিন্তু 1954-তে ভারতরত্ন পুরস্কারও পেয়েছিল প্রথমবার ফিজিক্সে। এবং হরগোবিন্দ খোরানা, ইনি 1968-তে পাচ্ছেন নোবেল পুরস্কার। মাদার টেরেসা 1979-তে পাচ্ছেন নোবেল পুরস্কার, প্রথমবার নোবেল পুরস্কার মাদার টেরেসা 1979। সুব্রমণিয়াম চন্দ্রশেখর 1983-তে পাচ্ছে। অমর্ত্য সেন ইকোনমিক্সে 1998-তে পাচ্ছেন। এছাড়া সবথেকে বেশি, আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কৈলাস সত্যার্থী 2014 সালে নোবেল পুরস্কারে সম্মানিত হচ্ছে। কৈলাস সত্যার্থী 2014, এই প্রশ্নটা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে এসএসসি এবং রেলের এক্সামে, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন দেখব। এই সমস্ত সালগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে কটা এখানে লিখে দিলাম আর যার যার নামগুলো বললাম, ঠিক আছে। প্রতিটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আর সবথেকে বেশি তো গুরুত্বপূর্ণ 2014, 13, 30 এবং 98। এছাড়া 1979 ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে এটা, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং, যিনি কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এবং আমরা যদি বলি এখানে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যেমন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন তিনি। পরবর্তী আমরা যদি বলি যে ব্রিটিশ রাজত্বের সময় ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, যে সময় আমাদের মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর সেই একই হবে, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ব্রিটিশ রাজত্বের শেষ গভর্নর জেনারেল, বা আমাদের সিপাহী বিদ্রোহের সময় বা মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। বারবার এটা জিজ্ঞাসা করা হয়। পরবর্তী আমরা যদি দেখি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেন, ঠিক আছে। তো এই কটা গুরুত্বপূর্ণ ছিল, এখান থেকে অবশ্যই দেখে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আছে, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? তো আমরা জানি যে পৃথিবী সূর্য থেকে সব থেকে কাছের গ্রহ হচ্ছে আমাদের কোনটা? যেটা হচ্ছে মার্কারি, বুধ, যে কিন্তু সব থেকে ফাস্টেস্ট স্পিড আছে, যার যে 88 দিনেতে পরিক্রমণ করে ফেলে সূর্যকে। তো এ কিন্তু সূর্যের সব থেকে কাছে আছে, কিন্তু তবুও এ হটেস্ট প্ল্যানেট নয়। সব থেকে হট হচ্ছে কে? শুক্র। আর শুক্র হচ্ছে ভেনাস, যে হচ্ছে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ। এই অপশন নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার হবে। আর একে কিন্তু ইভিনিং স্টার, মর্নিং স্টার, এই সমস্ত নামে আমরা চিনি। তোমরা যদি এই পিকচারটা ভালো করে দেখো, এখানে সমস্ত প্ল্যানেটগুলো কিন্তু ভিজিবল আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জিজ্ঞাসা করা হয় এরকম র্যাঙ্কিংগুলো, যে দূরত্ব অনুযায়ী র্যাঙ্কিং আর হচ্ছে তাদের সাইজ অনুযায়ী র্যাঙ্কিং, ঠিক আছে। দূরত্ব অনুযায়ী প্রথমেই পড়ছে আমাদের কে? বুধ, তারপরে আসছে শুক্র, তারপরে আসছে 3 নম্বরে আমাদের পৃথিবী, যেটা নীল গ্রহ, তারপরে আসছে আমাদের কে? মার্স, মঙ্গল। তারপরে কিন্তু এই যে জুপিটার আর এই যে আমাদের মার্স, এদের মাঝখানে পড়ছে কে? অ্যাস্টেরয়েড বেল্ট। পরীক্ষা জিজ্ঞাসা করা হয় যেটা। আর সব থেকে বড় গ্রহ কোনটা? জুপিটার, ঠিক আছে। আর সব থেকে ছোট হচ্ছে মার্কারি। আর এখানে দেখে রাখবে শনির মানে জুপিটার, শনি, ইউরেনাস, নেপচুন, এই সব কটা হচ্ছে গ্যাসিয়াস প্ল্যানেট, ঠিক আছে। আর এদের পর আবার একটা তোমাদের যে বেল্ট আছে সেটা হচ্ছে কিউপার বেল্ট। এটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিছুটা, এটা হচ্ছে কিউপার বেল্ট, ঠিক আছে। তো এইগুলো অবশ্যই দেখে রাখতে হবে। আর এখানে কিন্তু প্লুটো, এরা কিন্তু ওখানে অবস্থান করছে, ঠিক আছে। মেকমেক এবং এখানে যে শনি সব থেকে বড় উপগ্রহ, যেটা হচ্ছে টাইটান, এগুলো কিন্তু বামন গ্রহ, ঠিক আছে। প্লুটো, প্লুটো কিন্তু 2006 থেকে বামন গ্রহ পর্যায়ে পড়েছে। আর এই যে শনির সব থেকে বড় উপগ্রহ হচ্ছে স্যাটেলাইট হচ্ছে টাইটান, যে হচ্ছে এই মার্কারি অর্থাৎ বুধের থেকেও সব থেকে যে ছোট গ্রহ বুধ, তার থেকেও কিন্তু বড় হচ্ছে শনির টাইটান, ঠিক আছে। আর বৃহস্পতির 4 যে উপগ্রহ আছে সেগুলো আবিষ্কার করেছিল কে? গ্যালিলিও। ওই যে গ্যানিমিড, ইউরোপা, ওই সমস্ত গ্রহগুলো, উপগ্রহগুলো আছে, ওগুলো হচ্ছে আবিষ্কার করেছিল কে? গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে, তার দূরবীন যন্ত্রের মাধ্যমে। আর সেরেস কিন্তু এই অ্যাস্ট্রয়েড বেল্টে অবস্থান করছে, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, যদি হারিয়ে না যায়, ঠিক আছে। কারণ এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য, এসএসসি, রেল এবং রাজ্যের পিএসসি থেকে শুরু করে কনস্টেবল এবং তোমাদের ডব্লিউপি। আর সামনে তোমাদের ডব্লিউপি, কেপি, কনস্টেবল বা এসআইয়ের এক্সাম শুরু হতে যাচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক, তোমাদের মোটামুটি 1-2 মাসের মধ্যে শুরু হয়ে যাবে, আশা করছি মাধ্যমিকের পরেই তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। দেখা যাক সেটা। তো যদি তোমাদের এক্সাম মাধ্যমিকের পরেই হয় তো আমরা একটু টাইম পেয়ে যাব, তার জন্য তোমাদের কিন্তু এখানে আগের বছরের প্রশ্ন কেপি এবং ডব্লিউপি ঠিক এইভাবেই কিন্তু এক্সট্রা ডিটেলসের মাধ্যমে তোমাদের ক্লাস করানো হবে এই চ্যানেলে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, ঠিক আছে। পরবর্তী এখানে প্রশ্ন আছে, পৃথিবীর সবচেয়ে বড় সেচ খাল কোনটি? এখানে অপশানগুলো আছে কি সেটা তোমরা দেখে নাও। সব থেকে বড় সেচ আমাদের যে খালটা, ক্যানালটা, সেটা কিন্তু ইন্দিরা গান্ধী খাল বা ইন্দিরা গান্ধী ক্যানাল। এটা ভারতের দীর্ঘতম ক্যানাল বা খাল। এটা দৈর্ঘ্য আমরা যদি বলি 650 কিলোমিটারের কাছাকাছি, ঠিক আছে। আমরা যদি বলি যে মানুষের দ্বারা সৃষ্ট সব থেকে বড় খাল কোনটা, তাহলে কোনটা হবে সেটা পৃথিবীর মধ্যে? সেটা কিন্তু হয়ে যাবে আমাদের সুয়েজ খাল। সুয়েজ খাল, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম খাল, যেটা মানুষের মাধ্যমে তৈরি হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই সেটা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখি, রাজ্যসভার সদস্য সংখ্যা কত? অপশান কি আছে, অপশানগুলো দেখে নাও। এর আগে কিন্তু একটা পলিটি থেকে ক্লাস নিয়েছিলাম এই চ্যানেলেই, 4 ক্লাস নিয়েছিলাম রেলের জন্য, সেই ক্লাসটা দেখলে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে এই পলিটি থেকে। তো এখানে কিন্তু রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জন হবে আমাদের রাইট অ্যান্সার। আর রাজ্যসভার চেয়ারম্যানকে এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, যেটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। বর্তমানে কে আছে ভাইস প্রেসিডেন্ট? জগদীপ ধনখড়, যে কিনা বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, আর এখানে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হতে গেলে বা হতে গেলে এদের মোটামুটি কত বয়স পর্যন্ত লাগে সেটা জিজ্ঞাসা করা হয়। এটা কিন্তু 35 ইয়ার্স, ঠিক আছে, মিনিমাম। পরবর্তী কোশ্চেন কি আছে, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানকে? তো প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানকে অবশ্যই কিন্তু এটা দেখে রাখবে, প্ল্যানিং কমিশন। আর এখানে কিন্তু এর আগের কোশ্চেনটা দেখে রাখবে, এই যে ভাইস প্রেসিডেন্ট বললাম, ভাইস প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে পড়ছে, ঠিক আছে, এই উপরাষ্ট্রপতি। এখানে কিন্তু আমরা জানি যে তোমাদের উপরাষ্ট্রপতি না,
আচ্ছা ঠিক আছে এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা দেবে, ঠিক আছে। এই কোশ্চেনটা ভালো করে দেখে রাখো, উপরাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে, কোশ্চেনটা ভালো করে দেখে রাখো, এই কোশ্চেনটার অ্যান্সার যেন কমেন্ট সেকশনে পেয়ে যায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে প্ল্যানিং কমিশনের যে চেয়ারম্যান তিনি কে? প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে? অবশ্যই কিন্তু প্রাইম মিনিস্টার। ঠিক সেরকম যেরকমটা একটু আগে বললাম যে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকে যে কে? ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, তাই তো? ঠিক সেই রকমই কিন্তু প্রধানমন্ত্রী এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। তো অর্থাৎ ভারতের যে প্রধানমন্ত্রী সে কিন্তু অটোমেটিক্যালি প্ল্যানিং কমিশনের কিন্তু অর্থাৎ প্ল্যানিং কমিশন অর্থাৎ নীতি আয়োগ যেটা বলছি তার কিন্তু চেয়ারম্যান হয়ে যায়, ঠিক আছে। আর প্ল্যানিং কমিশন গঠন হয়েছিল কত সালে? 1950 সালে কিন্তু প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু 1 জানুয়ারি তোমাদের 2015 1 জানুয়ারি 2015 থেকে এটার নাম পরিবর্তন করে হয়ে যায় নীতি আয়োগ, ঠিক আছে। তো এর চেয়ারম্যান হচ্ছে আমাদের কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর সিইও কে আছে? পরীক্ষা জিজ্ঞাসা করা হবে, অবশ্যই হবে। নীতি আয়োগ এর বর্তমান সিইও মানে বর্তমানে রয়েছে বিভিআর সুব্রমণিয়াম, ইনি কিন্তু কারেন্ট তোমাদের সিইও পদে রয়েছে নীতি আয়োগের। আরেকটা কোশ্চেন হয় এখান থেকে, যেটা হচ্ছে নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট কে আছে? নীতি আয়োগের বর্তমান ভাইস প্রেসিডেন্ট রয়েছে সুমন বেরি, ঠিক আছে, সুমন বেরি। পরবর্তী কোশ্চেন আছে ভারতের গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম অধিবেশন কবে হয়েছিল? তো ভারতের যে গণপরিষদ তার ধারণা দিয়েছিল এম.এন. রয় 1934-এ, 1934-এ। তো এই যে ধারণা দিচ্ছে তারপর গণপরিষদ গঠন হচ্ছে, তারপর এর প্রথম অধিবেশন হচ্ছে। এই প্রথম অধিবেশনটা হয়েছিল কত সালে? 1946 সালে হয়েছিল 9 ডিসেম্বর। 1946-এর 9 ডিসেম্বর এর প্রথম অধিবেশনটা হচ্ছে। সেই সময় কিন্তু এখানে মোটামুটি কতজন সদস্য ছিল? এখানে কিন্তু সেই সময় মোটামুটি প্রায় 207 জন প্রায় সদস্য কিন্তু ছিল, 207। তো এখানে কিন্তু 9 ডিসেম্বরে যে প্রথম অধিবেশনটা হচ্ছে, এখানে কিন্তু যে সভাপতি নির্বাচিত হয়েছিল অস্থায়ী হিসাবে তার নাম ছিল সচ্চিদানন্দ সিনহা। তিনি কিন্তু অস্থায়ীভাবে ছিলেন, ঠিক আছে। তার পরবর্তী দুদিন পর 11 ডিসেম্বর 1946 সালে একদম মানে পাকাপাকিভাবে একদম আমাদের কে আছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যে কিনা আমাদের ভারতের প্রথম প্রেসিডেন্ট, তিনি কিন্তু এর কার্যভার গ্রহণ করেছিলেন 11 ডিসেম্বর পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে, ঠিক আছে, এই গণপরিষদের। তো 11 ডিসেম্বর তিনি কিন্তু স্থায়ী সভাপতি হয়ে গেল। আর এখান থেকে একটা দেখে রাখবে, এর সহ সভাপতি কে ছিল? গণপরিষদের সহ সভাপতি কে ছিল? সেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় বা এইচ.সি. মুখার্জি বলতে পারো, ঠিক আছে। পরবর্তী আমরা দেখে রাখবো এখানকার যে বি.এন. রাও, তিনি ছিলেন এই সংবিধানের পরামর্শদাতা, লিগাল অ্যাডভাইজারি দিয়েছিলেন, তিনি ছিলেন হচ্ছে বি.এন. রাও, ঠিক আছে। তো এগুলো পরীক্ষা জিজ্ঞাসা করা হয় বারবার, তো এগুলো একটু বলে রাখলাম। পরবর্তী প্রশ্ন আছে কি? বামনত্ব অর্থাৎ অল্প হাইট যেটা, তো এই ধরনের রোগ তোমাদের রোগ ঠিক না, এটা কোন হরমোনের অভাবে হয়ে থাকে? তো এইগুলো কিন্তু আমাদের হয়ে থাকে যে হরমোনটা, সেটা কিন্তু গ্রোথ হরমোন, অথবা আমরা এটাকে বলতে পারি যে কি সোমাটোস্ট্রফিক হরমোন, STH, ঠিক আছে, সোমাটোট্রফিক হরমোন, যার কারণে কিন্তু বামনত্ব বা অধিকায়িত্ব যে সমস্ত মানে বেশি গ্রোথ হতে পারে, বা বামনত্ব অর্থাৎ অল্প গ্রোথ হতে পারে, ঠিক আছে, বেশি ক্ষরণ এবং কম ক্ষরণের মাধ্যমে, ঠিক আছে, যেটা আমরা গ্রোথ হরমোন বা STH বা তোমাদের সোমাটোস্ট্রফিক হরমোনের নামে কিন্তু এটা চিনি। পরবর্তী কোশ্চেন যেটা আছে ব্যারেন এবং নারকম ডাম, এটা কিসের উদাহরণ? আমরা জানি যে ব্যারেন নারকম ডাম দুটোই কিন্তু কি আগ্নেয়গিরি, ঠিক আছে। তো এগুলো কোথায় অবস্থান করছে? ব্যারেন কিন্তু অবস্থান করছে তোমাদের কিন্তু এটা আন্দামান সাগরে অবস্থান করছে, ঠিক আছে, আন্দামান সাগরে অবস্থান করছে ব্যারেনটা, আর নারকম ডামটা অবস্থান করছে ওই আন্দামানেরই একটা ছোট্ট দ্বীপে। পরবর্তী প্রশ্ন আছে বক্সাইট কোন ধাতুর আকরিক? আমরা জানি যে অ্যালুমিনিয়ামের সবথেকে গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে বক্সাইট। এছাড়া আরও অন্যান্য আছে, যেমন ক্রায়োলাইট আছে, ফেলসপার আছে, তাই তো। তো গিপসাইট, ক্রায়োলাইট, ঠিক আছে। এছাড়া আমাদের ফেলসপার, ঠিক আছে, আর বক্সাইট হচ্ছে প্রধান আকরিক একদম, ঠিক আছে। তো এগুলো একটু দেখে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী আবার প্রশ্ন আছে আমাদের গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম অধিবেশনে কতজন যোগদান করেছিল? তো একটু আগে এটা বললাম যে আমাদের গণপরিষদে কিন্তু ফার্স্ট সেশনে, যেটা কিন্তু কত সালে? 1946 তোমাদের 9 ডিসেম্বর যেটা। তো এই প্রথম সেশন যখন হচ্ছে তখন কিন্তু প্রায় 207 জন কিন্তু এখানে সদস্য সংখ্যা ছিল, ঠিক আছে, প্রথম অধিবেশনে, ফার্স্ট সেশনে আর কি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে কি? আর এখান থেকে এটা দেখে রাখবে, এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয়, যেটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, যেটা কিন্তু এই যে প্রস্তাবনা যে তোমাদের যার মাধ্যমে প্রস্তাবনাটা এসেছিল আর কি, এটা পাস করেছিল কে? এটা কিন্তু জওহরলাল নেহরু উত্থাপন করেছিল, ঠিক আছে। কত তারিখে? এটা যেটা করেছিল 13 ডিসেম্বর 1946-এ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে ডবল ফন্ট কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো ডবল ফন্ট এটা কিন্তু আমরা জানতে পারি অবশ্য টেনিসের একটা টার্ম, যেটা কিন্তু ডবল ফন্ট, এটা টেনিসের সাথে সম্পর্কিত।
এর আগে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ খেলা এবং তার সাথে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি সম্পর্কে আলোচনা করেছি আগের ক্লাসে, সেটা দেখে রাখবে, কারণ ওখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের জিডি হোক বা তোমাদের আরআরবি রেল, ঠিক আছে, সমস্ত এক্সামে কিন্তু ওগুলো আসবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে সেন বংশের শেষ রাজা কে ছিলেন? তো সেন বংশের শেষ রাজা ছিলেন কিন্তু লক্ষণ সেন, ঠিক আছে। সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন, ঠিক আছে। আর এই যে সেন বংশ, এই সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে সামন্ত সেন ছিল সেন বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। আর এখানে একটা জিনিস মনে রাখবে যে কবি যে জয়দেব, যেটা হচ্ছে আমাদের গীতগোবিন্দের রচয়িতা, তিনি কিন্তু এই লক্ষণ সেনের সভাকবি ছিলেন। পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, আমাদের রাজ্যেরই বিভিন্ন পরীক্ষা জিজ্ঞাসা করা হয় কবি জয়দেব তিনি কোন রাজা সভাকবি ছিলেন? তিনি কিন্তু লক্ষণ সেনের সভাকবি ছিলেন, আর তার লেখা গ্রন্থ হচ্ছে গীতগোবিন্দ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, এটা কিন্তু তোমাদের দায়িত্ব, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের, ভারতের প্রথম মিসাইল কোনটা? ভারতের প্রথম ভারতীয় মিসাইল আর কি, সেটা জানতে চাইছে। তো মিসাইল কি চন্দ্রযান 1-2, এটা আবার কেমন অপশান হয়েছে? এটা তো অবশ্যই হবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু পৃথিবী কিন্তু ভারতের প্রথম কিন্তু মিসাইল, ঠিক আছে, ভারতের প্রথম মিসাইল হচ্ছে আমাদের পৃথিবী। আর এটা কত সালে মানে আর কি এটা তোমাদের লঞ্চ করা হচ্ছে বা এটা অন্তর্ভুক্ত হচ্ছে, সেটা কিন্তু 2003, ঠিক আছে, 2003। আর এছাড়া আমাদের ভারতের যে সমস্ত মিসাইলগুলো বা ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো কি আছে? যেমন আকাশ আছে, অগ্নি আছে, তাই তো, অগ্নি 5 আছে, অগ্নি 1 আছে, ব্রাহ্মোস আছে, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন মিসাইল কিন্তু আমাদের ভারতে রয়েছে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। আর পৃথিবী হচ্ছে প্রথম। শরাবতী জলপ্রপাত যে প্রকল্পটা, এটা কোথায় অবস্থান করছে? তো শরাবতী জলপ্রপাত যে প্রকল্প, এটা কিন্তু কর্ণাটকে অবস্থান করছে। কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থান করছে এই যে শরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, এটা একটু দেখে রাখবে প্রকল্প, এটা প্রজেক্ট। আর অবশ্যই তোমাদের বলে রাখবো, যারা যারা এনটিপিসি নিতে চাও তোমরা কিন্তু 99 টাকা দিয়ে তোমরা কিন্তু নিতে পারবে। আর এর সলিউশন কিন্তু তোমরা এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে, প্লেলিস্ট করা আছে অলরেডি, 23টা ক্লাস নেওয়া আছে, 23টা শিফট, সেগুলো দেখে রাখবে। পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর জিডির জন্য 50 টাকা দিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নিতে পারবো। আর তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নেবে, কারণ এটা কিন্তু 15 তারিখের পর থেকে এটা কিন্তু 80 টাকা হয়ে যাবে, ঠিক আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করবে, ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ভারতের রাজ্যপাল বিষয়ক আলোচনা কত নম্বর আর্টিকেলে রয়েছে? তো আমরা জানি যে প্রতিটা রাজ্যে কিন্তু একটা করে রাজ্যপাল থাকে। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 153 নম্বর আর্টিকেলে কিন্তু এটা বলা আছে, ঠিক আছে, যে প্রতিটা রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবে। পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী প্রশ্ন আছে আমাদের, দাসিগাম জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থান করছে? তো দাসিগাম জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, এটা কিন্তু আমাদের জম্মু কাশ্মীরে অবস্থান করছে, ঠিক আছে। তো ন্যাশনাল পার্ক থেকে তোমাদের কিন্তু এই ধরনের টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু করানো আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের, অবশ্যই সেই চ্যানেলটা ফলো করে রাখবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখবে। সেই চ্যানেলে গুরুত্বপূর্ণ প্লেলিস্ট স্ট্যাটিক জিকে বলে আছে, সেটা অবশ্যই তোমরা দেখে রাখবে, ওখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের আসবে। পরবর্তী প্রশ্ন আছে, লং ওয়াক টু ফ্রিডম এটা কার লেখা? তো লং ওয়াক টু ফ্রিডম আমরা জানি নেলসন ম্যান্ডেলার লেখা, তাই তো। তো লং ওয়াক টু ফ্রিডম এটা কিন্তু নেলসন ম্যান্ডেলার লেখা। নেলসন ম্যান্ডেলা ইনি কোন দেশের? ইনি কিন্তু কোন দেশের? দক্ষিণ আফ্রিকার একজন প্রেসিডেন্ট, তাই তো, নেলসন ম্যান্ডেলা। আর ইনি মানে বিদেশি হিসাবে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1990 সালে কিন্তু তিনি বিদেশি হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা, যিনি দক্ষিণ আফ্রিকার একজন রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে। আর প্রথম কিন্তু পেয়েছিলেন এই যে আমাদের প্রথম মানে ভারতীয় নয়, নন ভারতীয় হিসাবে দ্বিতীয় হিসাবে পাচ্ছে কে? এই নেলসন ম্যান্ডেলা। আর প্রথম কে পাচ্ছে? একদম প্রথম, যিনি আমাদের ভারতের নয় কিন্তু ভারতরত্ন পুরস্কার পাচ্ছে, যেটা হচ্ছে খান আব্দুল গফর খান। পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এগুলো। তো এটা কিন্তু তিনি কত সালে পেয়েছিলেন? 1987, 1987 এত সালে কিন্তু তিনি পাচ্ছেন। তিনি পাচ্ছেন খান আব্দুল গফর খান, যিনি কোথাকার ছিলেন? অবশ্যই তিনি পাকিস্তানের ছিলেন। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? তো সর্বশেষ বসুন্ধরা সম্মেলন হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের ব্রাজিল রিও ডি জেনেরো শহরে ব্রাজিলের এটা কিন্তু শেষ হচ্ছে, যেটা কিন্তু 1992-তে হচ্ছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে দেখি, ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম হলো কোনটা? আচ্ছা, ক্যাডমিয়ামের মাধ্যমে কোন রোগটা হয়ে থাকে আর কি, সেটা কিন্তু সিডি এর তোমরা জানো যে সংকেত যেটা। তো ক্যাডমিয়াম এর মাধ্যমে যে রোগটা হয়ে থাকে সেটা কিন্তু ইটাই, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। এর মাধ্যমে কিন্তু কিডনি থেকে শুরু করে লিভার এই সমস্ত ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। এছাড়া রক্তচাপও বৃদ্ধি পায়, ঠিক আছে। এই ধরনের কিন্তু মানে রোগ লক্ষণ দেখা যায় আর কি। তো ইটাই কিন্তু তোমাদের ক্যাডমিয়ামের জন্য হয়ে থাকে। আর এখান থেকে আরেকটা জিজ্ঞাসা করা হয় যে পারদ দূষণের ফলে কোন রোগ হয়ে থাকে? পারদ দূষণের ফলে
তো এই কোশ্চেনটা আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে? পারদ দূষণের ফলে কোন রোগ হয়ে থাকে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কারণ এই কোশ্চেনটা তোমাদের বহুবার পরীক্ষা এসেছে, আমাদের রাজ্যেরও বিভিন্ন পরীক্ষা এসেছে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। পরবর্তী কোশ্চেন আছে, কোন গ্যাসটি সিগারেটের লাইটে ব্যবহার করা হয়? সিগারেটের যে লাইট সেখানে কিন্তু কোন গ্যাসটা ব্যবহার করা হয়? সেটা কিন্তু আমাদের বিউটেন ব্যবহার করা হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের সিলিন্ডারে, গ্যাস সিলিন্ডারেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আইসোবিউটেন, ঠিক আছে? এলপিজি যে গ্যাস সিলিন্ডার সেখানে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এলপিজি ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাই তো? তো এই যে আইসোবিউটেন, বিউটেন এই সমস্ত কিন্তু এলপিজি ব্যবহার করা হয়। এছাড়া এই যে প্রোপেন, বিউটেন এগুলো ব্যবহার করা হয়। আর সিগারেটের লাইটে যেটা কিন্তু সেটা বিউটেন ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন যেটা আছে, নর্মদা ভ্যালি প্রজেক্ট এর বিরুদ্ধে কে আন্দোলন গড়ে তুলেছিলেন? তো নর্মদা ভ্যালি প্রজেক্টের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তার নাম হয়ে যাবে মেধা পাটকার, মেধা পাটকার, ঠিক আছে? তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে একটা, যেটা আমাদের ওপেক থেকে আছে। ওপেক যার ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ পেট্রোল এক্সপোর্ট করা যে কান্ট্রির যে অর্গানাইজেশন সেটাই হচ্ছে ওপেক। এটা প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? এটা কিন্তু বাগদাদে প্রতিষ্ঠা হয়েছিল। কত সালে? 1960 এটা কিন্তু এস্টাবলিশ হচ্ছে, ঠিক আছে, বাগদাদে। আর এটার যে হেডকোয়ার্টার সেটা কোথায় অবস্থান করছে? এটার হেডকোয়ার্টার অবস্থান করছে অস্ট্রিয়াতে, যেটা ভিয়েনাতে অবস্থান করছে, অস্ট্রিয়ার ভিয়েনা, ঠিক আছে? আচ্ছা, এগুলো কিন্তু এখানে দেখে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন আছে কি, বায়োগ্যাস এর অপর নাম কি আছে? তো বায়োগ্যাসের অপর গ্যাস অবশ্যই কিন্তু গোবর গ্যাস, যেটাকে আমরা চিনি, তাই তো? তো সাধারণভাবে তো গোবর গ্যাস আমাদের রাইট অ্যান্সার হবে। আর এখানে কিন্তু এটা মুখস্থ রাখবে যে বায়োগ্যাসের মূল উপাদান কি, মানে এই গোবর গ্যাস থেকে মূল কোন গ্যাসটা নির্গত হয়, যেটা কিন্তু মিথেন, ঠিক আছে? এই মিথেন হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান বা গোবর গ্যাসের মূল উপাদান, কারণ এখান থেকে বেশি মাত্রায় কিন্তু মিথেন খুব নির্গত হয়, ঠিক আছে? তো চলো পরবর্তী কোশ্চেন দেখি, বিশ্বের উচ্চতম বিমানবন্দর কোনটা? কোশ্চেনটা ভালো করে দেখো, বিশ্বের বৃহত্তম মানে উচ্চতম, ঠিক আছে? তো বিশ্বের উচ্চতম বিমানবন্দর, এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবে। অপশান তোমাদের 4টে আছে, তো অনেকগুলো তোমাদের আজকে হোমওয়ার্ক আছে, তো এই কোশ্চেনগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখি। নেক্সট আছে আমাদের জামা মসজিদ বা জামা মস্ক, এটা কোথায় অবস্থান করছে? তো আমরা জানি এটা কিন্তু দিল্লিতে অবস্থান করছে জামা মসজিদ, ঠিক আছে? তৈরি করেছিল কে? অবশ্যই কিন্তু এটা তৈরি করেছিল মুঘল সম্রাট শাহজাহান। শাহজাহান তৈরি করেছিল এই জামা মসজিদ, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন আর কিছু আছে? নেই। তো আজকের শেষ কোশ্চেন আমাদের হয়ে গেল। তো অবশ্যই তোমরা কিন্তু যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই তোমরা করে দেবে। এই ধরনের কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে তোমরা সমস্ত বন্ধুদের সাথে, ঠিক আছে? আর এর পিডিএফ কিন্তু তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমির টেলিগ্রাম চ্যানেল, দুটোতেই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? কারণ সেখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যে কোনো নোটিফিকেশান পাবলিশ হোক বা যে কোনো গুরুত্বপূর্ণ তোমরা যা কিছু তোমাদের চলছে আর কি, তোমাদের যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত নোটিফিকেশান সব কিছু তোমরা, আমরা ভিডিওর মাধ্যমে সেগুলো দিই না, ভিডিওর মাধ্যমে তোমাদের শুধু ক্লাসই দিই। আর বাদবাকি যে কোনো নোটিফিকেশান পাবলিশ হোক সঙ্গে সঙ্গে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তো সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। আর অবশ্যই তোমরা যদি এই পিডিএফগুলো তোমরা দেখতে চাও তো তোমরা কিন্তু ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তোমরা যোগাযোগ করবে, শুধুমাত্র মেসেজ করবে। যার যে পিডিএফটা দরকার হবে সেই পিডিএফের নাম কথাটা লিখে তোমরা মেসেজ করে দেবে, ঠিক আছে? বাদবাকিটা সব কিছু ডেমো পিডিএফ ওখানে দেখতে পাবে, ঠিক আছে? তো চলো পরবর্তী ক্লাসে আসছি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। পরবর্তী ক্লাসে নিয়ে আসছি, আর এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানিয়ে দেবে, ঠিক আছে? তো চলো আসছি পরবর্তী ক্লাসে, ধন্যবাদ।